আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের নিয়মিত ভয়ের ঘটনাগুলো, সবাইকে স্বাগতম আমাদের ভূতপোকা ইউটিউব চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি যিনি পাঠিয়েছেন রওজা বিন, তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো উনি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। বলছেন রওজা বিনের বান্ধবী চৈতি বর্মন। চৈতি বর্মনের বয়স তখন মাত্র 18 বছর। কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি এক নিভৃত গ্রামে তার বসবাস। শান্ত সরল আর 5টা হিন্দু পরিবারের মতোই সাধারণ জীবন তার। কিন্তু সে জানত না তার জীবনের পাতায় একদিন এমন কিছু লেখা হবে যা শুধু রাতের ঘুম কেড়ে নেবে না, বরং নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ তৈরি করে দেবে। 6 মাস আগের এক রাতে চৈতি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ গভীর ঘুমের মাঝখানে অজানা এক আতঙ্ক তার চোখ খুলে দেয়। ঘরের অন্ধকারে দরজার পাশে একটা অবয়ব, একজন বেঁটে আকৃতির মানুষ দাঁড়িয়ে, যার চোখ জ্বলছিল যেন আগুনের মতো। ঠান্ডা অথচ হিংস্র সেই চাহনি একেবারে বুঝিয়ে দিয়েছিল সে কোনো মানুষ নয়। চৈতির শরীরটা যেন অবশ হয়ে যায়। হাত পা নাড়াতে পারছিল না, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। বোবা ধরেছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল যেন। সে হিন্দু মেয়ে, কিন্তু সেদিন ভয়ে ফিসফিস করে দোয়া পড়তে শুরু করে। হঠাৎ লোকটা দেখে উধাও, কিন্তু ভয়টা গলার কাছে আষ্টে পিষ্টে জড়িয়েই আছে। চৈতি তখন দাদিমার সঙ্গে ঘুমাতো, কিন্তু সেই রাতেই গভীর ঘুমের মাঝখানে একটা অদ্ভুত অনুভূতি। পেছনে কেউ একজন বসে আছে। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে দেখে চুল এলোমেলো এক বৃদ্ধা মহিলা বসে আছে, যার চামড়ার রং ধূসর আর চোখ দুটি মৃত মানুষের মতো নিস্তেজ। কিন্তু অদ্ভুতভাবে সে তাকে ভয়ই পায় না, বরং তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে আর চৈতি আবার ঘুমিয়ে পড়ে। এরপর কিছুদিন সব কিছু ঠিকঠাকই থাকে, কিন্তু এক রাতে সেই বেঁটে লোকটা আবার স্বপ্নে আসে। সে বলে, চল আমার সঙ্গে, তোর সময় শেষ। এই শব্দ শোনার পর চৈতি রীতিমতো আঁতকে ওঠে। কিন্তু তারপর থেকে প্রায়ই সেই লোকটা আসে তার স্বপ্নে। চোখে ভেসে ওঠে তার মুখ, জ্বলে ওঠা চোখ দুটো যেন চৈতির আত্মায় সে ছায়া ফেলে দেয়। এক রাতে আবার বোবায় ধরল, শরীরটা একদম জমে গেল। হঠাৎ অনুভব করলো কেউ একজন তার বুকে হাত রেখে আছে, চেপে ধরে রেখেছে। দম বন্ধ হয়ে আসছে। সে মনে মনে আয়তাল কুরসি পড়তে থাকে। শব্দ উচ্চারণ করতে পারছিল না, কিন্তু মনে হচ্ছিল মুখ নিজে নিজেই বলে যাচ্ছে। হঠাৎ করে এই সব কিছু থেমে যায়, আর কোনো কিছু দেখা যায় না। এই ঘটনার শুরুটা ঠিক 3 মাস আগে। দুপুরবেলা চৈতি একা গিয়েছিল গ্রামের একটা শ্মশান ঘাটে, এক নিরিবিলি জায়গায় যেখানে বসে থাকতে ভালো লাগে তার বেশ। কিন্তু সেই রাতেই ভয়ঙ্কর কিছু শুরু হয় তার সাথে। ঘুমের ভেতরে হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শ। চোখ খুলে দেখে একজন অচেনা মহিলা, কোঁকড়ানো চুল, কুচকুচে কালো রং, রুগ্ন শরীর, কিন্তু নাকটা ভয়াবহ সুন্দর, অস্বাভাবিক রকমের। সে বলে, ভয় পাস না, আমি তোকে কিছু করব না, বলে চৈতির মাথায়, গলায়, শরীরে হাত বুলাতে থাকে।
কিন্তু সেই স্পর্শ ছিল যেন আগুনের মতো। চৈতির চোখ বন্ধ হয়ে আসে, কিন্তু ব্যথাটা তার সমস্ত স্নায়ু দিয়ে ছড়িয়ে পড়ছিল। তখনই সেই মহিলা কানে ফিসফিস করে বলে, তোর সময় শেষ হয়ে গেছে, আমাকে যেতে হবে, আমি অমুক জায়গায় থাকি। চৈতি মনে রাখতে পারেনি সে জায়গার নামটা অবশ্য। পরের দিন সকালে ভয় আর কান্না নিয়ে চৈতি সব কিছু তার বাবা মাকে বলে। এই ঘটনা শুনে সবাই আতঙ্কে কেঁপে ওঠে। সেই রাত থেকে চৈতিকে বাবা মার মাঝখানেই শোয়ানো হয়। কিন্তু তবুও রাতের বেলায় জানালার পাশে ছায়া, দরজার পাশে কান্না কিংবা কারো পায়ের টুপটাপ শব্দ হতেই থাকে। এসব যেন কোনোভাবেই থামে না। একদিন রাতে চৈতি ঘুমাচ্ছে তার মায়ের পাশে। হঠাৎ পায়ের কাছে কারো হাঁটার শব্দ। মাকে ডাকতে চায়, কিন্তু কেউ যেন তার গলা চেপে ধরে বসে আছে। আশেপাশে সবাই ঘুমিয়ে নিস্তব্ধ, যেন মনে হচ্ছে বাসার সবাই মরে গেছে। হঠাৎ সেই মহিলাটি আবার আসে। সে বলে, তুই কেন বললি? তুই কেন ডাকলি? আমি তোকে নিতে এসেছিলাম। এসব শুনে চৈতির ডান হাত চেপে ধরে সে এত জোরে যে হাড়গুলো যেন মুচকে যাবে এমন মনে হচ্ছিল। চৈতি তখন ভয় ভুলে গিয়ে নিজের সমস্ত সাহস আর শক্তি দিয়ে, কুড়ানোর সমস্ত শক্তি দিয়ে মহিলাটির নাকের উপর একটা ঘুষি মারে। চারপাশ তখন মুহূর্তে যেন ফাঁকা হয়ে যায়। তখনই মা জেগে ওঠেন, কাঁপতে কাঁপতে মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। সারা রাত আজ ছেড়ে দেননি। পরের দিন এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি সব শুনে গভীরভাবে চুপ করে বসে থাকেন। তারপর বলেন, তারা ওকে নিতে চায়, একবার ঘরের বাইরে নিয়ে যেতে পারলেই সব শেষ। তারা মায়ের, বাবার কিংবা ভাইয়ের রূপ ধরে চৈতিকে ডাকবে। ওকে বাঁচিয়ে রাখতে চাইলে এখনই ব্যবস্থা নেওয়া সবাই। চৈতির হাতে পড়া তেল আর পানি তুলে দেন কবিরাজ। এরপর থেকে নিয়ম করে ওটা ব্যবহার শুরু করে চৈতি। ধীরে ধীরে উপদ্রব অবশ্য কমে আসে। সেই ভয়ঙ্কর চেহারাগুলো আর আসে না। তবে এখনও গভীর রাতে বারান্দায় নুপুরের শব্দ যেন শোনা যায়। একঘেয়ে ছন্দে চিকচিক শব্দে কেউ যেন নাচছে। চৈতি ভয় পায় না এখন আর, জানে তারা আর আসতে পারবে না। তবুও শরীরটা মাঝে মাঝে কেমন যেন নিস্তেজ হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা লাগে, মাথা ঘোরে। ডাক্তারেরা কিছু ধরতে পারে না। সবাই ভাবে এই সেই অতীতের ছায়া যা এখনও চৈতির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কিছু কথা না বললেই নয়। এই ঘটনাটি কোনো গল্প নয়। বিশ্বাস করুন বা না করুন, চৈতির মতো কারোর জীবনে একবার এমন কিছু ঘটলে সেই রাতের পর রাত চোখের পাতা এক করতে পারে না। তাই বলছি, দুপুর কিংবা সন্ধ্যা নিঃসঙ্গ কোনো জায়গায় কখনো বেছে নেবেন না। কখন কোন জায়গায় কে আপনাকে ডেকে নিয়ে যাবে আপনি অবশ্য টেরও পাবেন না। তো এই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে উপস্থাপন করছি। অবিশ্বাসের কোনো জায়গা নেই এই ঘটনাটিতে। তখন ঈদের ছুটি 3 থেকে 4 বছর আগের কথা। চট্টগ্রামের পটিয়া এক পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল 7 জন তরুণ, 4 জন কাজিন আর 3 জন বন্ধু। দিনের আলোয় পাহাড়ের ভেতরে পেয়ারা বাগানে ঘুরতে ঘুরতে তারা বুঝতেই পারেনি সন্ধ্যা কখন নেমে এসেছে। আকাশ কালচে হতে শুরু করতেই হুঁশ ফেরে। এই বাগান আর পাহাড়ের রাস্তা চেনার মতো অবস্থায় কেউ নেই। দূরে কোথাও থেকে ভেসে আসছে এক মৃদু আজানের সুর।
যেন কারো কান্না, আকাশ ভাঙা হাহাকার। তারা দ্রুত পাহাড় থেকে নামার পথ খুঁজতে থাকে। হাঁটতে হাঁটতে চারপাশে শুধু নিস্তব্ধতা। মাঝে মাঝে শোনা যায় পেঁচা বা কলা বাদরের ডাক, আর হাতে থাকা পেয়ারার কামড়ে খানিকটা সাহস ধরে রাখে তারা। কিন্তু হঠাৎ তাদের মোবাইলের টর্চ একসাথে নিভে যায়। একসাথে, যেন কারো অদৃশ্য হাত সমস্ত আলো কেড়ে নেয়। সবার মুখ থমথমে। মোবাইলগুলো বারবার রিস্টার্ট হচ্ছে, কিন্তু স্ক্রিন টাচ কিছুতেই কাজ করছে না। দুইজনের বাটন মোবাইল দিয়েও টর্চ জ্বালানোর চেষ্টা, কিন্তু একই সমস্যা। ডিসপ্লেতে দ্রুত আলো জ্বলে আর নিভে, যেন মোবাইলটাও ভয়ে ভয়ে কাঁপছে। এই বিভ্রান্তির মাঝে দলের এক সদস্য কাঁধে হাত রেখে ধীরে ধীরে ফিসফিস করে বলে, উপরে তাকাও। তারা তাকায়, সেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় যেন সময়। ওদের ঠিক মাথার উপরে গা চমকানো এক ছোট্ট সবুজ আলো, যেন কাচের একটা জ্বলন্ত বিন্দু ধীরে ধীরে নিচের দিকে নামছে। একটুও শব্দ নেই, শুধু সেই আলো, ঠান্ডা নিঃশব্দ অথচ চোখ ধাঁধানো। আলোটা খুব আস্তে আস্তে ওদের মাথার চারপাশে ঘুরে বেড়ায়, আবার থেমে কখনো বামে কখনো ডান দিকে হেলে পড়ে। কারো কারো ফোন তখন এতই গরম হয়ে গেছে যে হাতেই রাখা যাচ্ছে না। তারা গোল করে দাঁড়িয়ে পড়ে, একজন আরেকজনের হাত শক্ত করে চেপে ধরে। কেউ নিঃশ্বাস নিচ্ছে না, কেউ কথা বলছে না ভয়ে। হঠাৎ আলোটা এক ঝলক তীব্র হয়ে নিভে যায়, আর সঙ্গে সঙ্গে উপর থেকে যেন একতলা বাড়ির ছাদ থেকে ঢেলে দেওয়া হয় পুরো এক বালতি ঠান্ডা পানি। কেউ আর কিছু ভাবে না, প্রাণে তারা দৌড়াতে শুরু করে। কোন দিকে, কোন রাস্তা, কাদা বালি মাটির কিছু বোধ নেই। শুধু একটাই লক্ষ্য, পাহাড় থেকে নেমে সমতলে যেতে হবে যেভাবেই হোক। দূরে কোথাও একটা পাম্প মেশিনের ধক 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 শব্দ শোনা যায়। সবাই সেই দিকেই ছুটে যায়। কেউ পড়ে যায়, কেউ উঠে আবার দাঁড়ায়, মাথা নিচু করে দম বন্ধ করে কেবল শুধু দৌড়ায়। অনেক কষ্টে তারা পৌঁছে যায় এক সমতল ধানের বিলের পাশে, যেখানে একটা পুরনো মোটর চলছিল। হালকা হলুদ আলো জ্বলছিল, সেই আলো যেন পরিত্রাণের হাত। কেউ দাঁড়াতে পারল না আর, সবাই মাটিতে পড়ে যায় নিঃশেষ হয়ে। শুধু শোনা যাচ্ছিল মোটরের শব্দটা শুধু, আর সেই শব্দটাই যেন তাদের জীবন ফিরিয়ে দিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর দুইজন লোক টর্চ হাতে এসে দেখে সবাই পড়ে আছে মাটিতে। দূর থেকে চিৎকার করে ওঠে, যে বলে, মোটর চোর, মোটর চোর, মোটর চোর। কিন্তু কাছে এসে চেহারা দেখে তারা থমকে যায়। কাহিনী শুনে কিছুই বিশ্বাস করে না তারা, শুধু এখন যাও এখান থেকে বলে ফিরে যায়। রাস্তায় এসে তারা দেখে এক অদ্ভুত দৃশ্য। যে জায়গায় তাদের গায়ে সেই পানির ফোঁটা পড়েছিল, সেখানকার জামার রং একেবারে মুছে গেছে, একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে জামা কাপড়ের ওই অংশগুলো। ভয়ে কাঁপতে কাঁপতে তারা ট্যাক্সি করে বাড়ি ফিরে আসে। বাড়ির লোক ভেবেছিল ফুটবল খেলে এসেছে, তেমন কিছু জিজ্ঞাসা করেনি তাই। কিন্তু 7 জনের কেউই সেই ছুটি আর বাড়ির বাইরে পা রাখেনি। আর মোবাইল একটাও আর চালু করা যায়নি। প্রতিটি ফোনের মাদারবোর্ড, ডিসপ্লে, আইসি সব জ্বলে ছাই হয়ে গিয়েছিল। এখনো মাঝে মাঝে তারা একই সাথে হলে এই ঘটনার কথা উঠে আসে তাদের মাঝে, কিন্তু ব্যাখ্যা কারো কাছেই নেই। সেই পাহাড়ে কি ছিল, সে আলোই বা কি, আজও এক রহস্য। তো এই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।
আর এরকম ঘটনা প্রতিদিন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।